মিতালি, ও মিতালি, কোথায় মরলি? রাগে ফেটে পড়ে বৌদি অনুষ্কা চিৎকার করে ডাকল তার ননদ মিতালিকে। 18 বছরের মিতালি তাড়াতাড়ি নিজের ঘর থেকে বেরিয়ে উঠোনে এলো। কি হয়েছে বৌদি? অনুষ্কা চেঁচিয়ে বলল, এই মেয়েটা একটা কাজও ঠিকঠাক করতে পারে না। মিতালি অবাক হয়ে বলল, কিন্তু বৌদি, আমি কি করেছি? আপনি তো বলেছিলেন কাপড় ধুতে, আর আমি তো ওগুলো ওয়াশিং মেশিনে ধুয়ে দিয়েছি। অনুষ্কার আগে গর্জে উঠল, আমার এত দামি শাড়িগুলো তুই মেশিনে দিলি ধুতে? হাত দিয়ে ধুলে তোর হাত ক্ষয় হয়ে যেত। মিতালি বলল, কিন্তু বৌদি, আমি তো জানতাম না যে ওই শাড়িগুলো হাত দিয়ে ধোয়া উচিত। যদি জানাতেন আগে, তাহলে আমি নিশ্চয়ই মেশিনে দিতাম না। এই কথা শুনে অনুষ্কা জোরে একটা চড় মারল মিতালির গালে। উল্টো আমাকেই উত্তর দিচ্ছিস? একটা তো শাড়ি নষ্ট করলি, তার উপর আবার জবাব দিচ্ছিস? মিতালি কাঁদো গলায় বলল, কিন্তু এতে আমার কি দোষ? আপনি যদি বলেন, তাহলে আমি আর আপনার কাপড় ধোব না, আপনি নিজেই ধুয়ে নেবেন। অনুষ্কা ওর হাত ধরে মোচড়াতে লাগল আর বলল, বড্ড জিভ লম্বা হয়ে গেছে তোর। ব্যথায় কাঁদতে কাঁদতে মিতালি বলল, আহ বৌদি, ছেড়ে দিন। এই সময় অরুণবাবু সেখানে এসে পড়লেন। তিনি মিতালির হাত ছাড়িয়ে দিলেন আর বললেন, এটা কি হচ্ছে বৌমা? অনুষ্কা তখন বলল, আপনার মেয়ের দিয়ে একটা কাজও ঠিকঠাক হয় না। অরুণবাবু শান্ত গলায় বললেন, কি হয়েছে বৌমা? ও তো মা হারা মেয়ে, বাচ্চা, বুঝে না। তুমি তো বড়, তুমি বুঝদার। অনুষ্কা চেঁচিয়ে উঠল, বুঝদার না ও, বরং অতিরিক্ত চালাক। ও এমন করে যাতে কেউ ওকে কিছু করতে না বলে। ভালো করে বুঝিয়ে দিন, না হলে পরের বার ভালো হবে না। এই বলে অনুষ্কা রেগে ঘরে চলে যাচ্ছিল। ঠিক তখনই তার স্বামী প্রকাশ বাইরে বেরিয়ে এলেন। প্রকাশ বলল, কি হয়েছে অনুষ্কা, এমন করে চেঁচাচ্ছ কেন? কিসের এত হাঙ্গামা? অনুষ্কা বলল, তোমার বোন আমার এত দামি শাড়ি মেশিনে ধুয়ে নষ্ট করে দিল, আর তুমি এখন জিজ্ঞেস করছো আমি কেন চেঁচাচ্ছি? প্রকাশ বলল, তুমি নিজের কাপড় নিজেই ধুতে পারো না? কেন ওর উপর চাপ দিচ্ছ? ওর তো সামনে পরীক্ষা, তুমি একটু করলেই বা ক্ষতি কি? তখন অনুষ্কা বলল, তাহলে আমি যদি কাজ করি, এরা তাহলে কি লেবু চাটবে? এই কথা শুনেই প্রকাশ আর সহ্য করতে পারল না। সে একের পর এক চড় মারতে লাগল অনুষ্কার মুখে। রেগে গিয়ে অনুষ্কা চিৎকার করে বলল, তোমার সাহস কি করে হলো আমার গায়ে হাত তোলার? প্রকাশ বলল, তুমি কি পুজো করার মতো কিছু, যে প্রতিদিন ঘরে অশান্তি বাঁধিয়ে রাখো? বৌমা ছেলের এই ঝগড়া দেখে অরুণবাবু বললেন, না বাবা, এমন করে মারধর করা উচিত না। ঘরের ছোটখাটো ঝগড়া তো হবেই, কিন্তু মারামারি করবে না। আমি হাতজোড় করছি। এই সময় রেগে গিয়ে অনুষ্কা বলল, থাক, আপনি কিছু বলবেন না, বলার দরকার নেই। প্রকাশ রেগে বলল, খবরদার, যদি তুমি আমার বাবার সাথে এইভাবে কথা বলো। অনুষ্কা বলল, তাহলে কি? আমি কাউকে ভয় পাই না, এখনই আমার মা বাবাকে ফোন করে ডেকে আনি। মেয়েদের শিক্ষা, মিতালি ও স্বপ্ন, পার্ট -2। এমন বলেই অনুষ্কার আগে পা ঠুকে নিজের ঘরে চলে গেল। অরুণবাবু বললেন, দেখ বাবা, বৌমাকে থামা, কথা বাড়িয়ে তো কোনো লাভ নেই। প্রকাশ বলল, না পিতাজি, আপনি সবসময় আমাকে বোঝান আর ওর দোষ মাফ করেন, এজন্যই আজ ওর এত সাহস বেড়ে গেছে। এদিকে অনুষ্কা রেগে গিয়ে তার মাকে ফোন দিল। কাঁদতে কাঁদতে বলল, মা, শ্বশুরবাড়িতে সবাই আমার সঙ্গে ঝগড়া করে, আজ তো তোমার জামাই আমার গায়ে হাতও তুলেছে। আমি আর এখানে থাকতে পারছি না, তাড়াতাড়ি এসে আমাকে নিয়ে যাও। এই বলে সে হাউমাউ করে কাঁদতে লাগল। তার কথা শুনে মা সুনিতা দেবী রেগে উঠলেন। কি, তার এত সাহস? চিন্তা কর না মা, আর এক মুহূর্তও তুই ওই বাড়িতে থাকবি না। তুই তোর ব্যাগ গুছিয়ে রাখ, আমি এখনই তোর বাবাকে পাঠাচ্ছি। ততক্ষণে কোণে বসে থাকা অনুষ্কার বাবা আনন্দবাবু জিজ্ঞেস করলেন, কি হলো, কার সঙ্গে কথা বলছিলে? সুনিতা দেবী বললেন, তোমার মেয়ের ফোন ছিল, ওর শ্বশুরবাড়ির লোকেরা আজ সব সীমা ছাড়িয়ে দিয়েছে। ওর স্বামী প্রকাশ বিনা কারণে ওর গায়ে হাত তুলেছে। আনন্দবাবু রেগে গিয়ে দাঁড়িয়ে পড়লেন, কি, আমার মেয়ের ওপর হাত তুলেছে?
এই বলেই তিনি গাড়ি নিয়ে নিজের মেয়েকে আনতে রওনা হলেন। কিছুক্ষণ পর তিনি অনুষ্কার শ্বশুরবাড়ি পৌঁছালেন। অনুষ্কা, ও অনুষ্কা, আনন্দবাবু ডাকলেন। অনুষ্কা বাইরে এসে বাবার গলা জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। আনন্দবাবু বললেন, কেঁদে ফেল মা, এখন আর তোকে কিছু নিয়ে চিন্তা করতে হবে না। ঠিক তখনই অরুণবাবু বাইরে এলেন। নমস্কার ভাই সাহেব, আসুন বসে একটু কথা বলি, অরুণবাবু বললেন। আনন্দবাবু গর্জে উঠলেন, আমি মেয়ের বিয়ে দিয়েছিলাম, বিক্রি করিনি যে আপনারা ওর উপর এত অত্যাচার করবেন। আর আপনার ছেলে কোথায়? ওকে ডেকে আনুন। প্রকাশ বেরিয়ে এলো। আনন্দবাবু বললেন, তোমার তো বেশ হাত চলে। কি ভাবছ? অনুষ্কার কেউ নেই, এখনও ওর মা বাবা বেঁচে আছেন। প্রকাশ বলল, না পিতাজি, আপনি একপাক্ষিক কথা শুনেছেন। পুরো ঘটনা শুনলে বুঝতে পারবেন যে ভুল আপনার মেয়েরও আছে। আনন্দবাবু রেগে বললেন, আমার কিছু শুনতে হবে না, চল মা, তোর জিনিসপত্র নিয়ে বেরো। অরুণবাবু হাত জোর করে বললেন, না ভাই সাহেব, এমন কাজ করবেন না। তখন প্রকাশ বলল, না পিতাজি, যেতে দিন ওদের, আমাকে এর প্রয়োজন নেই। আনন্দবাবু বললেন, শুনলেন তো ভাই সাহেব, আপনার ছেলের কথা? এটাই আমার মেয়ের মূল্য আপনাদের ঘরে। আমি ছাড়ব না, পুলিশে অভিযোগ করব, মহিলা মণ্ডলে জানাব, এমন শাস্তি দেব যে ছাড়া পাওয়া মুশকিল হবে। এই বলে আনন্দবাবু তার মেয়েকে নিয়ে বেরিয়ে গেলেন। এদিকে অনুষ্কার বাপের বাড়িতে তার ভাই ও বৌদি খবর শুনে অবাক হয়ে গেল। রণজিৎ বলল, মা বাবা যাওয়ার আগে অন্তত আমাদের সঙ্গে কথা তো বলা উচিত ছিল। আপনি জানেন না আপনার মেয়ের স্বভাব কেমন? সুনিতা দেবী বললেন, আমার মেয়ের সব আমি জানি, ও খুব ভালো, দোষ ওদের মধ্যে, আমার মেয়ের নয়। এই নিয়ে কথা চলছিল, তখনই আনন্দবাবু অনুষ্কাকে নিয়ে ঘরে ঢুকলেন। অনুষ্কা কাঁদতে কাঁদতে মায়ের বুকে মুখ লুকিয়ে দিল। আনন্দবাবু বললেন, না মা, তুই আর কাঁদবি না, যারা তোকে কাঁদিয়েছে এবার ওদের কাঁদা বামি। সুনিতা দেবী কাঁদতে কাঁদতে বললেন, হে ভগবান, মারে মারে ওরা আমার ফুলের মতো মেয়েটাকে কি করে দিয়েছে। এই সময় ওর বৌদি প্রিয়া বলল, কিন্তু পিতাজি, বলুন তো, অনুষ্কাকে এখানে এনে কি কোনো সমস্যার সমাধান হবে? সুনিতা দেবী বিরক্ত গলায় বললেন, সমাধান আমরা বুঝি, তুমি বেশি বুদ্ধি ফলিও না। আমার মেয়ে ক্ষুধার্ত, ওর খাওয়ার ব্যবস্থা কর। এই শুনে প্রিয়া চুপ করে চলে গেল। তখন অনুষ্কা বলল, মা, বৌদি তো একটু বেশি বলে। সুনিতা দেবী বললেন, চিন্তা করিস না মা, তোর মা বাবা এখনও বেঁচে আছে। আমরা জানি আমাদের মেয়ের কোনো দোষ নেই। অন্য কেউ কি বলল তাতে কিছু যায় আসে না। আনন্দবাবু গম্ভীরভাবে ছেলের দিকে তাকিয়ে বললেন। রণজিৎ বলল, কিন্তু পিতাজি, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দুই দিকের কথাই শুনতে হয়। আনন্দবাবু বললেন, তুই তো ভাবছিস তোর বোন বোঝা, তাই এমন বলছিস। ওর হয়তো তোকে বোঝা মনে হয়, কিন্তু আমার জন্য নয়। আমি আনন্দের সঙ্গে আমার মেয়েকে খাওয়াতে বসাতে পারি। এই শুনে রণজিৎ উঠে চলে গেল। দেখলে পিতাজি, কেমন মুখ ফুলিয়ে চলে গেল আমার ভাই, অনুষ্কা বলল। সুনিতা দেবী বললেন, ছাড় ওসব কথা মা, আমি জানি তোকে না পেলে 4 দিনেই ওদের হুঁশ ফিরবে। শাশুড়ি নেই, আর ননদ তো কিছু কাজেই হাত দেয় না, সারা ঘরের কাজ কে করবে? আনন্দবাবু বললেন, ওদের হুঁশ ফিরবে, আমি ফিরিয়ে দেব। আগে তো দালালের সাথে কথা বলি, তারপর পুলিশে এমন অভিযোগ লিখব, এমন শিক্ষা দেব যে কান্নায় পায়ে পড়বে ওরা। আর মা, তুই চিন্তা করিস না, তুই ঘরে যা, এসি চালা আর শান্তিতে বিশ্রাম নে। বাবার কথায় অনুষ্কা ঘরে গিয়ে আরামে শুয়ে পড়ল। সন্ধ্যার সময় যখন অনুষ্কা একা বসেছিল, তখন তার বৌদি প্রিয়া তার পাশে এসে বসল এবং বোঝাতে লাগল, অনুষ্কা, তোমার কি মনে হয় বাবার সঙ্গে এখানে চলে এসে তুমি ঠিক করেছ? তো কি করতাম বৌদি, ওখানে থেকে মার খেতাম আর চাকরের মতো সারা ঘরের কাজ করতাম। আরে এমন ছোটখাটো বিষয়ে নিজের সংসার ছেড়ে বাপের বাড়ি চলে আসা ঠিক না। অনুষ্কা বলল, বৌদি, দাদা তো আপনার সঙ্গে খুব ভালো ব্যবহার করে, সেই জন্যই আপনি এসব বলছেন। যেদিন ও আপনাকে একটা থাপ্পড় মারবে, সেদিন আপনি বুঝবেন আমি কি সহ্য করেছি। আমি অনেক কিছু সহ্য করেছি, কিন্তু যখন সহ্যের সীমা ছাড়িয়ে গেল, তখনই এই সিদ্ধান্ত নিয়েছি। প্রিয়া বলল, কিন্তু অনুষ্কা, এভাবে বসে থেকে কবে পর্যন্ত চলবে? একদিন না একদিন তো শ্বশুরবাড়ি ফিরতেই হবে। কেন যাব আমি আবারও বাড়ি? যেখানে কেউ বদলাতে রাজি নয়, সেখানে আমি ফিরে নিজের জীবন নষ্ট করব কেন?
আমি ডিভোর্স নিয়ে আবার নতুন করে জীবন শুরু করব। আমার মা বাবা ভালো কোনো ছেলের সঙ্গে আমার দ্বিতীয় বিয়ে দিয়ে দেবে। এই কথা শুনে প্রিয়া বলল, তুমি যাদের দোষী বলছ, যদি আবার দ্বিতীয় বিয়ে করে সেই পরিবারেও একই সমস্যা হয়, তাহলে কি তৃতীয় বিয়ে করবে? অনুষ্কা বলল, সব মানুষ একরকম নয় বৌদি। আর দ্বিতীয় বিয়ে হোক বা না হোক, আমি সেই ঘরে আর ফিরব না। আমি সারা জীবন এই বাড়িতেই থেকে যাব, তাও চলবে। প্রিয়া বলল, কিন্তু অনুষ্কা, ডিভোর্স নিয়ে জীবন কাটানো খুব সহজ নয়। সমাজ কি বলে তা তুমি জানো না। মেয়ে যখন এমন অবস্থায় থাকে, তখন মা বাবারও শান্তি থাকে না। বৌদির এ কথা শুনে অনুষ্কা রেগে বলল, তাহলে তুমি কি চাও? আমি এই বাড়ি ছেড়ে চলে যাই? আমি আমার বাবার কথা শুনে সেই বাড়ি ছেড়ে এখানে এসেছি, আর এই সিদ্ধান্ত বাবা ভেবেচিন্তেই নিয়েছেন। প্রিয়া কিছু বলার চেষ্টা করতেই অনুষ্কা বলে উঠল, বসো বৌদি, আমি সব জানি। তুমি তো চাইছই না যে আমি এই বাড়িতে থাকি। এই কথা বলে সে উঠে চলে গেল। এদিকে আনন্দবাবু ফোন করলেন কিছুক্ষণ পর। তার চাচাতো ভাই, যিনি বিয়ের মধ্যস্থতাকারী ছিলেন, তিনিও বাড়িতে এসে পৌঁছালেন। আনন্দবাবু রেগে বলে উঠলেন, আরে রামবিলাস, তুই আমাদের কোন জন্মের শত্রুতা নিচ্ছিস? আমার মেয়েটা কি তোর কিছু নয়? এমন জায়গায় ওর বিয়ে দিসলি? রামবিলাস বলল, কি বলছো দাদা? ছেলেটা ভালো, পরিবারটাও ঠিক আছে, কি খামতি আছে? আনন্দবাবু রেগে বললেন, ওরা আমার মেয়েকে মারধর করে, ঝগড়া বিবাদ করে, আর তুই বলছিস খামতি নেই? রামবিলাস বলল, ভাই, ঘরে ছোটখাটো বিষয় তো হয়েই থাকে, তা নিয়ে তো এভাবে বাড়াবাড়ি করা যায় না। আনন্দবাবু বললেন, ছোটখাটো বিষয় নয়, ছেলেটা আমার মেয়ের গায়ে হাত তুলেছে। বসিয়ে বোঝালেও চলত যে ভুল হয়েছে আর যেন না হয়, কিন্তু না, সে তো সরাসরি মারধরেই নেমে পড়ল। রামবিলাস বলল, ভাই, সে যদি হাত তোলে তোমরা কি করলে? আনন্দবাবু বলল, কি করব? আমি মেয়েকে নিয়ে এলাম, এমন অবস্থায় ওকে সেখানে রেখে আসা কি সম্ভব? রামবিলাস বলল, এটাই তো তোমার ভুল। মেয়ে ফোন করল আর তুমি সোজা গিয়ে ওকে নিয়ে এলে। তার ননদ বা শ্বশুর তো মারেনি, স্বামী মেরেছে, হয়ত বড় কিছু হয়ে থাকবে। আর যদি 2-1 ঘন্টা অপেক্ষা করতে, তাহলে ঝামেলা এমনিই মিটে যেত। আর যদি গিয়েই থাকো, তাহলে অন্তত বসে কথা তো বলতে পারতে, তখনই তো সমাধান বের হতো। কিন্তু তুমি তো সরাসরি পুলিশে যাওয়ার হুমকি দিয়ে আরও জটিল করে তুললে সব। রামবিলাসের কথা শুনে আনন্দবাবু চিন্তায় পড়ে গেলেন। তখন রামবিলাস বললেন, ভাই, এখন যা হওয়ার হয়েছে, এখন শান্তভাবে মেয়েকে আবার ওর শ্বশুরবাড়ি পাঠাও। তাকে আবার শ্বশুরবাড়িতে পাঠাতে বলছ? যদি আবার ওর সঙ্গে মারধর করা হয়? রামবিলাস বললেন, দেখো ভাই, আনন্দবাবু, ঠান্ডা মাথায় কাজ করো। আমি যা বলছি তা ঠিক কথা। আমি অরুণবাবুর সঙ্গে কথা বলেছি, এবার থেকে আর এমন কিছু হবে না। আনন্দবাবু বললেন, ঠিক আছে রামবিলাস, তোমার কথায় আমি অনুষ্কাকে আবার ওর শ্বশুরবাড়ি পাঠিয়ে দিচ্ছি, কিন্তু যদি আবার এমন কিছু ঘটে, তাহলে আমি আর কারো কথাও শুনব না। রামবিলাসজির বারবার বোঝানোর পর আনন্দবাবু রাজি হলেন এবং পরের দিন রামবিলাসজির সঙ্গে নিজের মেয়ে অনুষ্কাকে তার শ্বশুরবাড়ি পাঠিয়ে দিলেন। ঘরে ঢুকে প্রকাশ বলল, আরে চাচা, আপনি এখানে কিভাবে? রামবিলাসজি বললেন, বস, তোমার যে সম্পদ ছিল সেটা তোমার কাছে ফিরিয়ে দিতে এসেছি। ঠিক সেই সময় অনুষ্কা ঘরে ঢুকল। তাকে দেখে প্রকাশ রেগে গিয়ে বলল, না চাচা, এখন ও এই বাড়িতে থাকতে পারবে না। যেখান থেকে এনেছেন আবার ওখানেই নিয়ে যান। ঠিক তখন অরুণবাবু বাইরে এসে বললেন, আরে বাপ, তুমি কি বলছো এসব? ও ফিরে এসেছে, এখন শান্তিতে সংসার করো। প্রকাশ বলল, না পিতাজি, আপনি জানেন না অনুষ্কার বাবা আমাদের কি কথা শুনিয়েছিলেন। অরুণবাবু বললেন, আরে বেটা, রাগের মাথায় মানুষ অনেক কিছু বলে ফেলে। সব কথা ভুলে এখন নতুন করে সব শুরু করো। সকালে প্রিয়া কাপড় কাচার মেশিন চালু করে দিল এবং সবার জন্য নাস্তা তৈরির প্রস্তুতি নিতে লাগল। তরকারি রান্না করে সে যখন বাড়ির পেছনের আঙিনায় কাপড় শুকাতে গেল, তখন দেখল অনুষ্কা কোনো এক বান্ধবীর সঙ্গে ফোনে কথা বলছে। তাকে বুঝতে পারা যায়নি যে তার পেছনেই প্রিয়া দাঁড়িয়ে আছে। ফোনে কথা বলতে বলতে অনুষ্কা বলল, না রে, এখন আমি সেই বাড়িতে একদমই ফিরব না। সারা জীবন কি শুধু ঘরের কাজই করে যাব? এখানে আরাম করে নিজের ইচ্ছে মতো সকালে উঠি, হাতে হাতে খাবার পাই, যখন যা চাই সেটা হাজির হয়ে যায়।
তাহলে আমি কেন আবার সেই বাড়িতে যাব? এই কথা বলে অনুষ্কা হেসে উঠল। তার সেই কুটিল হাসি প্রিয়ার কানে যেন তীর হয়ে বিঁধল। তারপর অনুষ্কা বলল, আর বৌদি, ওর তো অভ্যাস হয়ে গেছে সারাদিন বাড়ির কাজ করার। ওর কি সাহস যে আমার মা বাবার সামনে মুখ খুলবে? এই কথা শুনে প্রিয়ার মুখ রাগে লাল হয়ে উঠল। সে বলল, ও তাহলে ব্যাপার এটা? তুমি ওখান থেকে শুধু এই জন্য এসেছ যে ওখানে কাজ করতে হয়, আর এখানে থেকে তুমি রাজরানীর মতো দিন কাটাতে চাও? প্রিয়া রেগে গিয়ে বলল, তোমার তো দেখছি রাজকীয় জীবন। হ্যাঁ? তখন অনুষ্কা বলল, দেখুন বৌদি, এই বাড়ি আমার মা বাবার। আমি এখানে পুরো অধিকার নিয়ে থাকতে পারি। আপনি কে আমাকে কিছু বলার? আচ্ছা, এখন বুঝলাম আপনার এত জ্বালা কেন। আমি আরামে বসে থাকি আর আপনাকে সারাদিন কাজ করতে হয়। জ্বালা তো হবেই, কিন্তু আপনার তো আর কোনো রাস্তা নেই, আপনাকে তো কাজ করতেই হবে। অনুষ্কার এত কথা শোনার পর প্রিয়া রেগে গিয়ে বলল, ভালোই হয়েছে, তোমার আসল চেহারাটা আমার সামনে চলে এসেছে। অনেক সেবা করেছি তোমার, অনেক আদর করে খাওয়াচ্ছি তোমাকে বসিয়ে। এখন থেকে নিজে রুটি রাঁধতে হবে আর নিজেই খেতে হবে। আমি তোমার চাকরানী না যে সারাদিন তোমার সেবায় লাগব। তখন অনুষ্কা নির্লজ্জভাবে বলল, ঠিক আছে বৌদি, আপনি যদি না রাঁধেন তাহলে মা রাঁধবেন। প্রিয়া বলল, আরে কিছু লজ্জা করো, এই বয়সে মায়ের দিয়ে কাজ করাবে? জানো তো তোমার কারণে মা আর বাবা কতটা চিন্তায় আছে, কতটা কষ্ট পাচ্ছেন, আর তুমি নিজের সংসার ভেঙে এখানে বসে আছো। তখন অনুষ্কা বলল, আচ্ছা বৌদি, আমি নিজের ঘর ভেঙে বসে আছি, অন্তত আপনি তো আপনার ঘরটা সামলান। যান, কাজ করুন আপনার, আমি তো আমার ঘর সামলাচ্ছি। আপনার মতো প্রতিদিন দুদিন পর পর ব্যাগ উঠিয়ে বাপের বাড়ি চলে যায় না। এতেই কথা হচ্ছিল, ঠিক তখনই রণজিৎ সেখানে এল এবং বলল, আরে কি হয়েছে প্রিয়া, এত জোরে জোরে চিৎকার করছো কেন? কেন আমার বোনকে কষ্ট দিচ্ছ? প্রিয়া চিৎকার করে বলল, ভাই, আমি আপনার বোনকে কষ্ট দিচ্ছি নাকি সে আমাদের সবাইকে অতিষ্ঠ করে তুলেছে? তখন অনুষ্কা বলল, এই তো, ওর আমার এখানে থাকা নিয়ে সমস্যা আছে। প্রিয়া বলল, তাহলে সমস্যাটা হওয়াটাই স্বাভাবিক। আমি কি চাকর যে সারাদিন এই বাড়ির কাজ করেই যাব? যদি তোমার বোন এই বাড়িতে থাকে তবে বাড়ির সব কাজ তাকে ভাগ করে নিতে হবে। এটা শুনেই রণজিৎ তার স্ত্রী প্রিয়াকে একটা চড় মারল। এটা দেখে অনুষ্কা বলল, আরে ভাই, একটা চড়েই তোমার স্ত্রী ঠিক হয়ে যাবে না, অন্তত 2-4টে তো খেতেই হবে ওকে। তখন রণজিৎ প্রিয়াকে বলল, যদি এই বাড়িতে থাকতে চাও তাহলে চুপচাপ থেকো, না হলে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। স্বামীর এই ব্যবহার দেখে প্রিয়া হতবাক হয়ে দাঁড়িয়ে রইল, কিন্তু সে তখনই ঠিক করল, সে আর এই বাড়িতে একজন চাকরানির মতো থাকবে না। সে নিজের ঘরে গিয়ে ব্যাগ গোছাতে লাগল। ব্যাগ হাতে সে যখন বাইরে বের হচ্ছিল তখন আনন্দবাবু ও সুনিতা দেবী অবাক হয়ে জিজ্ঞেস করলেন, বৌমা, কোথায় যাচ্ছ? এত ছোট ছোট ব্যাপারে এইভাবে বাপের বাড়ি ফিরে যাওয়া যায় না। প্রিয়া বলল, আজ আপনাদের কাছে এটা ছোট ব্যাপার লাগছে, কিন্তু যখন ব্যাপার আপনার মেয়ে সম্পর্কে হয় তখন এই ভাবনাগুলো কোথায় চলে যায়? আনন্দবাবু বললেন, কিন্তু মেয়ে, ব্যাপারটা কি হয়েছিল সেটা তো বলো। প্রিয়া বলল, বাবা, আমি বেশি কিছু বলবো না, শুধু এটুকু বলবো, আমি আর এই বাড়িতে চাকরানির মতো থাকব না। আনন্দবাবু বললেন, তাহলে তোমার সমস্যা আমাদের মেয়ের সঙ্গে? প্রিয়া বলল, আরে না, সমস্যা তো নেই, সমস্যা তো সে নিজেই। মা বাবা নিজেদের মেয়েকে বোঝান, ওর ঘর গড়ার চেষ্টা করেন, বলেন ছোটখাটো কথা ঘরে হয়েই থাকে, কিন্তু এখানে তো আপনারাই আপনার মেয়ের ঘর ভাঙার সঙ্গে সঙ্গে আমার ঘরটাও ভেঙে দিচ্ছেন। আজ পর্যন্ত কি আমি কোনোদিন আপনার সামনে উচ্চস্বরে কথা বলেছি? কিন্তু আজ ব্যাপারটা সীমা ছাড়িয়েছে। প্রিয়ার কথা শুনে আনন্দবাবু বললেন, তাহলে ঠিক আছে, যদি তোমার আমাদের মেয়ের সঙ্গে এত সমস্যা হয় তাহলে তুমি নিজের বাড়ি যাও, আমরা আমাদের মেয়েকে বসিয়ে খাওয়াতে পারি। এই কথা শুনে প্রিয়া বেরিয়ে গেল। প্রিয়া চলে যাওয়ার পর সুনিতা দেবী বললেন, এটা আপনি কি করলেন? মেয়ের ঘর তো ভেঙেই গিয়েছিল, এখন তো আমাদের ছেলের ঘরও ভেঙে গেল। আনন্দবাবু বললেন, হোক না, কিন্তু কেউ আমার মেয়েকে কষ্ট দিক এটা আমি সহ্য করতে পারি না। 1 সপ্তাহ কেটে গিয়েছে। সুনিতা দেবী, যার আগে থেকেই অ্যাস্থমা ছিল, সারাদিন ঘরের কাজ করতে করতে আরও অসুস্থ হয়ে পড়লেন। তিনি মেয়েকে অনুষ্কাকে বললেন,
তোর বাবা গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছে, একটু খিচুড়ি করে দে। এটা শুনেই অনুষ্কা রেগে গিয়ে বলল, মা, আপনারা আমার জীবন নরক করে তুলেছেন। এত কাজ তো আপনি নিজেও করতে পারতেন। কিন্তু মেয়ে, 1 সপ্তাহ তোকে বৌমা ছাড়া কাজ করেছি আমি, এখন তোকে 2 দিন একটু কাজ করতে হয়েছে, তাতেই তুমি কথা শোনাতে লাগলে। কথা না শুনিয়ে কি করতাম, আমি তো ক্লান্ত হয়ে গেছি এই বাড়ির কাজ করতে করতে, অনুষ্কা বলল। তার মা বললেন, ঠিক আছে মা, একটু বিশ্রাম নে, তারপর বানিয়ে দিস। কিন্তু অনুষ্কা গলা চড়িয়ে বলল, সকাল থেকে আপনিও তো আরামই করছেন, তাহলে আপনি একটু খিচুড়ি পর্যন্ত বানাতে পারেন না? তার মা বললেন, মা, শরীর ঠিক থাকলে আমি নিজেই করে ফেলতাম, কিন্তু খুব দুর্বল লাগছে। ঠিক তখনই আনন্দবাবু এলেন এবং বললেন, আরে অনুষ্কা মা, আমার জন্য 1 গ্লাস গরম পানি গরম করে দে, ওষুধ খেতে হবে। আর হ্যাঁ, এই কুর্তা পাজামাটাও একটু ইস্ত্রি করে দে, আমাকে বাইরে যেতে হবে। এ কথা বলে তিনি জামাকাপড় অনুষ্কার হাতে দিলেন, কিন্তু কাজের কথা শুনে অনুষ্কা রেগে ফেটে পড়ল। যার দিকে তাকাও সে সারাদিন অনুষ্কা অনুষ্কা করে বসে আছে, 2 মিনিটও শান্তিতে বসতে দেয় না কেউ। সকাল থেকে কাজ করে করে আমি ক্লান্ত। আনন্দবাবু বললেন, মা, এটা কেমন কথা বলছিস? তোদের মা অসুস্থ, তাই তোকে বললাম কাজটা করতে। এ কথার জবাবে অনুষ্কা স্পষ্টভাবে বলে দিল, আমি আর কোনো কাজ করব না। এরপর বাবার কাপড় মায়ের দিকে ছুঁড়ে দিয়ে বলল, পরো, আমি ইস্ত্রি বিস্ত্রি করব না, এবং পায়ের শব্দ তুলে নিজের ঘরে চলে গেল। মেয়ের এই ব্যবহার দেখে আনন্দবাবু আর সুনিতা দেবী হতবাক হয়ে রইলেন। তোমার মেয়ের মাথা খারাপ হয়ে গেছে নাকি, যে এই রকম ব্যবহার করছে? আজ পর্যন্ত তো আমরা কোনোদিন ওর সঙ্গে উচ্চস্বরে কথাও বলিনি, এত ভালোবাসা দিয়েছিলাম ওকে, আর এখন বৌমা চলে যাওয়ার পর ও আমাদের সঙ্গে এমন ব্যবহার করছে। সুনিতা দেবী বললেন, এর জন্যই আমাদের বৌমাও রেগে গিয়ে বাপের বাড়ি চলে গেছে। ওর মা বাবাকে ফোন করে দেখি না যদি ফিরে আসে। আনন্দবাবু বললেন, কি করব বুঝতে পারছি না। এদিকে কোর্ট কেসে উকিল অনেক টাকা চাইছে, পকেট প্রায় খালি। অনেক লোকের সঙ্গে পরামর্শ করেছি, সবাই বলেছে মেয়েকে বুঝিয়ে ওর শ্বশুরবাড়ি পাঠিয়ে দাও। না জানি কার চোখ লেগেছে আমাদের ঘরে। ভালোভাবে চলছিলাম, হাসি খুশি। যেদিন থেকে অনুষ্কা ঝগড়া করে এখানে এসেছে, শান্তিই চলে গেছে। এখন তো মনে হচ্ছে আমাদের মেয়েকে এখানে এনে ভুলই করেছি। যেভাবে ওর জিভ চলে মনে হয় সব দোষ ওরই। আমি গ্রামের সরপঞ্চের সঙ্গে কথা বলি। এ কথা বলে আনন্দবাবু রণজিৎকে নিয়ে সরপঞ্চের কাছে গেলেন। সব কথা বলার পর বললেন, আমি কোর্ট কেসে পড়ে গেছি, এখন উকিল অনেক টাকা চাইছে, আমি কোথা থেকে আনব? সরপঞ্চ বললেন, আরে ভাই, এই কেস ফেস ছেড়ে দাও আর মেয়েকে ওর শ্বশুরবাড়ি পাঠিয়ে দাও। আনন্দবাবু বললেন, সরপঞ্চজি, আপনি কি বলছেন? ওরা আবার মারধর শুরু করবে ওকে। সরপঞ্চ বললেন, আমার তো স্পষ্ট তোমাদের ভুলই মনে হচ্ছে। মেয়েকে মার খেতে দেখে কোন মা বাবা সহ্য করতে পারে? রণজিৎ বলল, জরুরি কিছু ঝগড়া হয়েছিল, তাতেই বাবা ওকে বাড়িতে নিয়ে এলেন। কারো কথাই শোনেন না বাবা। সরপঞ্চ বললেন, তবে রণজিৎ, যদি তোমার বাবা কারো কথা না শোনেন, তাহলে তুমি কি করলে? তুমিও তো তোমার স্ত্রীকে মারধর করে বের করে দিয়েছ। এ কথা শুনে রণজিৎ চোখ নামিয়ে ফেলল। সরপঞ্চ বললেন, দেখ ভাই আনন্দ, স্রেফ অন্নপূর্ণার মতো তোমার বৌমা, যে দিনরাত তোমাদের সেবা করত, তাকেও ছাড়ল না তোমার মেয়ে। 4 দিনের মধ্যেই ভাই বৌদিকে ঝগড়াতে বাধ্য করল। ও ওর শ্বশুরবাড়িতে কি করত বলো তো? আমি অরুণবাবু আর ওর ছেলেকে ভালো করে জানি, খুব ভালো মানুষ ওরা। তোমাদের উচিত প্রথমে মেয়েকে বোঝানো কিভাবে শ্বশুরবাড়িতে থাকা উচিত, কারণ পুরো ভুল ওরই। আর ওকে ভালো শিক্ষা দিয়ে নিজে গিয়ে ওর শ্বশুরবাড়িতে পৌঁছে দাও। আনন্দবাবু বললেন, আমি ওদের সামনে মুখ দেখাবো কি করে? সরপঞ্চ বললেন, আরে ভাই, মুখ তো দেখাতেই হবে, ওদের কাছে ক্ষমা চাইতেও হবে। শেষ পর্যন্ত মেয়ে তোমারই। মেয়ের ঘর গড়ার কিংবা ভাঙার সবচেয়ে বড় ভূমিকা মা বাবারই হয়। আর হ্যাঁ, এক কথা গিয়ে তোমার বৌমার কাছেও ক্ষমা চাও এবং সম্মানের সঙ্গে ওকে বাড়ি ফিরিয়ে আনো। সরপঞ্চের কথা শুনে আনন্দবাবু বাড়িতে ফিরে এলেন। সুনিতা দেবী জিজ্ঞেস করলেন, কি বললেন সরপঞ্চজি? আনন্দবাবু বললেন, ওসব পরে বুঝি, এখন আমার একটা জরুরি কাজ আছে।
এ কথা বলে তিনি অনুষ্কার ঘরে গেলেন এবং তাকে টেনে এনে দুটো চড় দিয়ে দিলেন। তখনই সুনিতা দেবী ঘরে এলেন এবং বললেন, এটা আপনি কি করলেন? নিজের মেয়ের গায়েই হাত তুলে দিলেন। আনন্দবাবু বললেন, তুমি তো জিজ্ঞেস করছিলে না সরপঞ্চজি কি বললেন। তিনিও এটিই বলেছেন, দোষ তোমার মেয়েরই, যার জন্য দুইটি ঘর ভেঙে যাচ্ছে। আর অনুষ্কা, একটা কথা কান খোলার মতো শুনে রাখো। আগামীকাল আমি তোমাকে তোমার শ্বশুরবাড়িতে পৌঁছে দিয়ে আসব। তারপর যদি সেখানে তুমি বেশি চেঁচামেচি করো বা কারো সঙ্গে খারাপ ব্যবহার করো, তাহলে নিজের অবস্থার জন্য তুমি নিজেই দায়ী থাকবে। আর হ্যাঁ, বাড়ির প্রতিটি কাজ তুমি নিজেই করবে। যদি ওখান থেকে আমার কাছে কোনো অভিযোগ আসে তাহলে ভালো হবে না। কাল তোমার চলে যাওয়ার পর আমি আমার ঘরের লক্ষ্মীকে, আমার বৌমাকে এই বাড়িতে সম্মানের সঙ্গে ফিরিয়ে আনব, যাকে তোমার কারণে এত কষ্ট সহ্য করতে হয়েছে। আর হ্যাঁ, ঝগড়া করে আবার এই বাড়িতে ফিরে আসার চিন্তাও করো না, নয়তো আমার মতো খারাপ কেউ হবে না তোমার জন্য। সকালবেলা অনুষ্কার ঘুম ভাঙল তার বাবার কড়া কড়া কথায়। আনন্দবাবু ঘরে এসে বললেন, অনুষ্কা, তোর আজ যাত্রা, তোর শ্বশুরবাড়ি ফিরে যাবি আজই। তোকে নিয়ে আমি আর এই বাড়িতে এক মুহূর্তও রাখব না। অনুষ্কা চোখ কচলাতে কচলাতে জবাব দিল, কিন্তু বাবা, আমি তো শুনতে চাই না আর কিছু। আনন্দবাবু ধমকে উঠলেন, তুই একদিকে তোর ভাই বৌদির সংসার ভাঙলি, আরেকদিকে তোর নিজেরটাও, আর আমি মেনে নেব সেটা হতেই পারে না। আজ তোকে ফেরত দিচ্ছি মেয়ে হিসেবে নয়, একজন দায়িত্ব জ্ঞানহীন আত্মকেন্দ্রিক নারীর প্রতীক হিসেবে। সুনিতা দেবী দরজার কাছে দাঁড়িয়ে কাঁদছিলেন। তিনি অনুষ্কার গা থেকে হাত টেনে নিয়ে বললেন, তুই তো আমার আদরের মেয়ে ছিলি রে, কিন্তু আজ তুই এমন হয়ে গেছিস যে তোকে আর চেনা যায় না। অনুষ্কা নির্বাক, তার গলার স্বর শুকিয়ে গেছে। মনে পড়তে লাগল একে প্রতিটি মুহূর্ত ভাইয়ের স্ত্রী প্রিয়ার ওপর তার খোঁটা মারা, তার প্রতি অহংকার আর মায়ের সঙ্গে দুর্ব্যবহার, সমস্ত কিছু যেন ঝাঁপিয়ে পড়ল তার মাথায়। দুপুরের দিকে আনন্দবাবু একটি ছোট ব্যাগে অনুষ্কার প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে দিলেন। তারপর বাইকে বসিয়ে নিয়ে রওনা দিলেন তার শ্বশুরবাড়ির দিকে। রাস্তার প্রতিটি মোড়ে অনুষ্কার মুখে এক অদ্ভুত অপরাধবোধ জমে উঠছিল। তার মনে হচ্ছিল আজ যে রাস্তা সে যাচ্ছে সেটা একটা নতুন জীবন শুরু করার রাস্তা, কিন্তু এই রাস্তায় আগেই সে অনেক ভুল করে ফেলেছে। অরুণবাবু ও তার স্ত্রী, অনুষ্কার শাশুড়ি দরজার বাইরে দাঁড়িয়েছিলেন। আনন্দবাবু বাইক থেকে নেমে অনুষ্কার ব্যাগ নামিয়ে দিয়ে বললেন, আমি এসেছি আমাদের ভুল শুধরে নিতে। আমার মেয়ের অনেক ভুল হয়েছে, কিন্তু আমি চাই আপনি ওকে আরেকটা সুযোগ দিন। অরুণবাবু কিছু না বলে মাথা নেড়ে বললেন, ভেতরে আসুন। অনুষ্কা লজ্জায় মাথা নিচু করে বাড়ির ভিতরে প্রবেশ করল। সেদিন রাতে অনুষ্কা কারো চোখে চোখ রাখতে পারছিল না। তার স্বামী প্রকাশ, যিনি একসময় রেগে গিয়ে তাকে ত্যাগ করেছিলেন, এবার নীরব ছিলেন। তার এই নীরবতা যেন আরও বেশি কষ্টদায়ক ছিল। রাতে খাবার সময় শাশুড়ি তার সামনে খাবার রাখতে এলে অনুষ্কা কেঁদে ফেলল। মা, আমাকে ক্ষমা করে দিন। আমি আপনাদের অনেক কষ্ট দিয়েছি। আমি বুঝতে পারছি আমি কতটা স্বার্থপর ছিলাম। শাশুড়ি অনুষ্কার মাথায় হাত রাখলেন। বুঝেছিস, সেটাই বড় কথা। এবার নিজের ভুল শুধরে নেওয়ার সময় এসেছে। অনুষ্কা বলল, আমি প্রতিজ্ঞা করছি আজ থেকে এই বাড়িটাকেই নিজের সবকিছু মনে করব। আমি যতটা পারি আপনাদের খেয়াল রাখব। দিন যেতে লাগল। অনুষ্কা নিজেকে বদলাতে শুরু করল। সে খুব ভোরে উঠে ঘরের সমস্ত কাজ গুছিয়ে ফেলত। শাশুড়ির ওষুধ, শ্বশুরের পছন্দের খাবার, স্বামীর জামা ইস্ত্রি সবকিছুতেই অনুষ্কা নিজেকে নিঃস্বার্থভাবে জড়িয়ে ফেলল। একদিন প্রকাশ অফিস থেকে ফিরে দেখল অনুষ্কা বারান্দায় বসে রাধাচূড়া ফুল গুছাচ্ছে। প্রকাশ একটু থমকে গিয়ে জিজ্ঞেস করল, তুমি ঠিক আছ? অনুষ্কা মাথা নাড়ল, হ্যাঁ, আজ অনেক ভালো আছি, কারণ আমি জানি আমার ঘর কোথায়। এবার বুঝেছি সংসার মানে কেবল স্বার্থের হিসেব না, সেটা আত্মত্যাগ, ভালোবাসা আর বোঝাপড়ার নাম। প্রকাশ চুপ করে পাশে বসল। সে প্রথমবার অনুষ্কার চোখে এক সত্যিকারের অনুশোচনা আর পরিবর্তনের আলো দেখতে পেল। আনন্দবাবু কথামতো প্রিয়াকে ফেরত আনলেন। বাড়ি এখন আবার আগের মতো হাসিতে ভরপুর হয়ে উঠল। প্রিয়া, যার চোখে ছিল অভিমান, এবার অনুষ্কার বদল দেখে নিজেই অবাক হয়ে গেল। একদিন প্রিয়া বলল, অনুষ্কা, আমি ভাবিনি তুমি এত বদলে যাবে।
আমি সত্যিই খুশি। অনুষ্কা বলল, ভুল বোঝা, অভিমান সবই মানুষকে দূরে ঠেলে দেয়, কিন্তু সময়ের চাপে মানুষ বদলাতে শিখে। আমি আজ বুঝেছি পরিবারের শান্তি নিজেকে ছোট করে রাখাতেই। উপসংহার: এই গল্পটি আমাদের শেখায়, মানুষ যতই ভুল করুক না কেন, পরিবর্তনের ইচ্ছা ও অনুশোচনা থাকলে সবকিছু আবারও নতুন করে শুরু করা যায়। অনুষ্কার গল্প একটি শিক্ষা দেয় যে অহংকার আর আত্মকেন্দ্রিকতা কেবল সম্পর্ক ভাঙে, কিন্তু ক্ষমা, দায়িত্ববোধ আর ভালোবাসা একটি পরিবারকে আবারও জোড়ে। আজকের দিনে আমাদের সমাজেও এই বার্তাটি প্রযোজ্য। সংসার মানে কেবল স্বার্থের বিনিময় নয়, বরং একে অপরের পাশে দাঁড়িয়ে জীবনকে সাজানোর প্রচেষ্টা। যদি এই গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আপনার একটি লাইক আমাদের অনেক অনুপ্রেরণা যোগাবে। ধন্যবাদ।